শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। ২৬ কোটি টাকা পাচারের অভিযোগ নোবেল জয়ী সহ ১৪ আসামির বিরুদ্ধে। স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকলেও সাংবাদিকদের মাইক্রোফোন পেয়ে বললেন করা হচ্ছে হয়রানি। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই, এগুলো হলো হয়রানি। প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে, সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বিচার নিয়ে ইউনূসের বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী। একটা মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন যে ট্যাক্স ইভেশনের ব্যাপারে তাদের দেশ এবং অন্যান্য পশ্চিমা দেশ সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বলে মনে করে এবং ঠিক সেইভাবেই তার মামলা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারীরা আসছেন ঢাকার হাটে। রাস্তায় ট্রাক নিয়ে দাঁড়ালেই ব্যবস্থা। উত্তর সিটিতে ৬ ঘন্টা, দক্ষিণে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ। স্পিড বোট দেখলেই মিয়ানমার থেকে গুলি ছুঁড়ছে সন্ত্রাসীরা। এক সপ্তাহ ধরে টেকনাফ সেন্ট মার্টিনে নৌযান চলাচল বন্ধ। খাদ্যসহ নানা সংকটে দ্বীপের বাসিন্দারা। শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার। ৯৬,০০০ অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের। নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত। দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। জলাধার ভরাট করে রেলের উন্নয়ন কাজ। বিমানবন্দর উত্তরা এলাকায় বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা। আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে রাজুক। জলাবদ্ধতা নিয়ে ভাবতে রাজি নয় রেল। এবং হজ যাত্রীদের পকেট কাটছে বিমান। সমান সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্সও। বাড়তি প্রায় ৪০০ কোটি টাকা আদায়। ডলার পরিশোধে বৈদেশিক মুদ্রায় বাড়ছে চাপ। এবার শ্রমিকের টাকা আত্মসাতের মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২৬ কোটি টাকা দুর্নীতির মামলায় ইউনূস সহ ১৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১৫ জুলাই। লোহার খাঁচার মধ্যে রাখা নিয়ে ক্ষুব্ধ ইউনূস আনলেন হয়রানির অভিযোগ। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার আইনজীবী। আর দুদক আইনজীবী বলছেন শ্রমিকের স্বার্থ কখনোই দেখেননি এই নোবেল জয়ী, উল্টো যোগ সাজসে টাকা আত্মসাৎ করেছেন। বিচারক বলেছিলেন নেজদাসের চেয়ারে বসতে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই উদ্যোগী হয়ে অন্য আসামির সঙ্গে গিয়ে দাঁড়ান লোহার খাঁচার কাঠগড়ায়। পরে আদালত থেকে বের হয়ে লোহার খাঁচা নিয়ে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অনেক হয়রানির মধ্যে আছি, বুঝতে পারছেন, কাজে সেটারই অংশ, এটা চলতে থাকবে। আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে। যদিও আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন, আমি বললাম যে সবাই যাচ্ছে, আমি সঙ্গে থাকি। তো সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। তা আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি, এটা কি ন্যায্য হলো নাকি? এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন। গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিল থেকে শ্রমিকের পাওনা ছিল ৪৩৭ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামির বিরুদ্ধে। দুদকের তদন্তে উঠে আসে শ্রমিক কর্মচারী প্রতিনিধি আইনজীবীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে জাল জালিয়াতি করে টাকাগুলো বেহাত করা হয়। বুধবার আলোচিত এ মামলায় আদালতে হাজির হন অধ্যাপক ইউনূস। ছিলেন অন্য ১৩ আসামি। তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। প্রত্যেক আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের প্রতিনিধিও। পরে ইউনূস সহ ১৪ আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় ১৫ জুলাই। ইউনূসের দাবি তাকে হয়রানি করা হচ্ছে। তার আইনজীবীর ঘোষণা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার। দুদক বলছে সব হচ্ছে আইন ও প্রমাণের ভিত্তিতে। বহু রকমের জিনিস, এটা তো তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি,
আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই, এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলে যাচ্ছে। আমরা বললাম এই কোর্ট তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল না, তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। আমরা ন্যায়বিচার পাই নাই, উচ্চ আদালতে যাব। সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এবছরের মে মাসে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। এর মধ্যে 7 জন গ্রামীণ টেলিকমের, 3 জন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা এবং 2 জন আইনজীবীও রয়েছেন। আইনের যে ধারায় ইউনূস সহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে, এতে এক ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, আরেক ধারায় 10 বছরের শাস্তির বিধান রয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিচার নিয়ে ডক্টর ইউনূস যা বলে বেড়াচ্ছেন তা অসত্য, দেশের জন্য অপমানজনক বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন জানতে চাওয়ায় ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে ইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর একথা জানান মন্ত্রী। বুধবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। এ সময় শ্রম আইন, রোহিঙ্গা প্রসঙ্গ, এআই সম্পর্কিত আইন নিয়ে আলোচনা হলেও সবচেয়ে গুরুত্ব পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়টি। আইনমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নকে বলা হয়েছে ডক্টর ইউনূস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে অসত্য ও দেশের মানুষের জন্য অপমানজনক তথ্য দিচ্ছেন। দেশের নাগরিকদের যেভাবে বিচার হয়, ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়াও ঠিক সেভাবেই হচ্ছে বলে তাদেরকে নিশ্চিত করেন আইনমন্ত্রী। শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। 108টা শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি তাদের ক্ষতিপূরণ দিবেন। সেই জন্য তারা পিটিশনগুলি উইথড্র করেছে এবং অনেকের মামলা পেন্ডিং আছে। এবং তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন কমিশন একটা মামলা করেছে। সেই মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটা আদালতে চলমান, আদালতে যেই মামলা চলমান থাকে তার ব্যাপারে আইনমন্ত্রী কোনো কথা বলেন না। কোন মামলায় ডক্টর ইউনূসের সাজা হয়েছে, কোন মামলার বিচার চলমান, এ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে বিস্তারিত অবহিত করা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ ডক্টর ইউনূস পাচ্ছেন বলেও উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে ট্যাক্স ইভেশনের মামলা আছে। সেই মামলায় একটা মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন এবং অন্যান্য মামলা যেগুলি আছে সেগুলি ট্যাক্স ইভেশনের। এবং আমি সেখানেও বলেছি যে ট্যাক্স ইভেশনের ব্যাপারে তাদের দেশ এবং অন্যান্য পশ্চিমা দেশ সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বলে মনে করে। দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয়, ডক্টর ইউনূসেরও ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এদিকে শ্রম অধিকার নিয়ে আদালতে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাহারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সংসদের চলতি অধিবেশনে শ্রম আইন পাশ হচ্ছে না বলেও জানান মন্ত্রী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। 35,000 মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন জানিয়ে দক্ষিণের মেয়র জানান, জামাত নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। তোহা খান তামিমের রিপোর্ট। জাতীয় ঈদগাহের পুরো মাঠ জুড়ে এখন ঠকঠক আওয়াজ, হাতুড়ি পেরেক দিয়ে জোড়া লাগছে নানা ছোট ছোট স্থাপনা। সামিয়ানার খুঁটি দাঁড়িয়েছে অনেক আগে, কোথাও আবার রঙের ছোঁয়ায় শুভ্র হয়ে উঠছে। এভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ ময়দানের। তবে ছোটখাটো খানাখন্দ থাকায় তা সিমেন্ট বালুর সাহায্যে পূরণ করে নিচ্ছেন কর্মীরা। মূল ময়দানের কাজ প্রায় 80% শেষ হলেও এখন চলছে বিদ্যুৎ লাইন, মূল মঞ্চ আর প্রধান প্রবেশপথ নির্মাণের কাজ। ঈদের প্রধান জামাতে সাধারণ মানুষ ছাড়াও অংশ নেন রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
বুধবার সকালে ঈদ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ জামাতে অংশ নিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না এবং আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি গতবারের ন্যায় এবারও ঈদের জামাতে তিনি স্বয়ং অংশগ্রহণ করবেন। 16 তারিখের মধ্যেই আমরা সকল কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করব। নারীদের জন্য বিশেষভাবে মাঠ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান মেয়র। আমাদের যেমনি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে, কূটনৈতিকদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমাদের মুসল্লিদের জন্য সুন্দর ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে যারা তারা করতে পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি। জাতীয় ঈদগাহে 35,000 মানুষ নামাজ আদায় করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর কয়েকদিন পরেই আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে ঈদগাহ ময়দানের এই সবুজ চত্বর। আবহাওয়ার পূর্বাভাস বলছে ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেই বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। নারী পুরুষ সবাইকে ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। হাঁক ডাক আর ক্রেতার আনাগোনায় বেচা কেনার আমেজ সারা দেশের পশুর হাটে। এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি, আর দর কষাকষিতে আটকে আছে বড় পশু বিক্রি। এই মুহূর্তে নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এমআর রকি এবং রাজধানীর দিয়াবাড়িতে আছেন সাইফুল ইসলাম। প্রথমেই সরাসরি যাচ্ছি রকির কাছে। কুরবানি ঈদকে লক্ষ্য রেখে গ্রাম পর্যায়ে কিন্তু অসংখ্য খামারি তারা গরু লালন পালন করেছিলেন এবং এই লক্ষ্য রেখে এখন এই গরুগুলোকে হাটে তুলছেন। এবং আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু এই হাটে পর্যাপ্ত পরিমাণে মাঝারি এবং বড় জাতের গরুর উপস্থিতি, ষাঁড় গরু সবচেয়ে বেশি এবং বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু হাটগুলোতে একটা কানায় কানায় ভরে উঠেছে গরুতে। এবং আসলে ঈদের যেহেতু আর কয়েকদিন রয়েছে, ঠিক এই মুহূর্তে গরুগুলোর একটা প্রত্যাশিত দরের আশায় এসব খামারিরা কিন্তু এখন হাটে তোলার কারণে দর হাঁকাহাঁকি চলছে। দুপুরের পর আসলে গরুগুলো মূলত বেচা কিনা হয়ে থাকে। তবে দৃষ্টিনন্দন গরু আসলে এখানে যে জিনিসগুলো দেখছিলাম, গরুর যে সরবরাহের তুলনায় ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম, ফলে গরু কিন্তু এক ধরনের দর হাঁকাহাঁকি হচ্ছে। দরের জায়গাটা যখনই ব্যাটে বলে মিলছে তখনই তারা আসলে গরুগুলো কিনছেন। তো বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু হাটে পর্যাপ্ত পরিমাণে গরু, স্থানীয় হাট কর্তৃপক্ষ বলছে এই জেলায় আসলে এবার যে পরিমাণ গরু তারা প্রত্যাশা করে তার চেয়ে অনেক বেশি বিভিন্ন জাতের পশুর সমারোহ। এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন এবার কিন্তু এই জেলায় 68,000 গো খামারে গরু লালন পালন করা হয়েছে এবং 22 লক্ষ গরু এই জেলায় লালন পালন করা হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র কুরবানি ঈদকে লক্ষ্য রেখে 7,50,000 পশু এবার কিন্তু লালন পালন করা হয়েছে এবং বিগত বছরগুলোর চেয়ে প্রায় 40,000 অতিরিক্ত পশু কিন্তু এই জেলায় এবার লালন পালন করা হয়েছে। এই সব গরু কিন্তু হাটে তোলা হচ্ছে। তবে আমরা দরের জায়গাটা যা দেখছিলাম, গত কয়েকদিনের তুলনায় কিন্তু গরুর যে দর স্বাভাবিকভাবে এখানে যারা কিনতে আসছেন তারা বলছেন কিছুটা বেশি। তবে ব্যাপারীরা বলছেন বিগত কয়েকদিনের তুলনায় গরুর সরবরাহ বেশি হওয়ার কারণে কিছুটা এখানে দর কম বলছেন। 100 থেকে 120 কেজি ওজনে একটি গরুর দাম হাঁকা হচ্ছে 90 থেকে 1 লাখ বা 1,10,000 টাকা পর্যন্ত। তো সব মিলে বেচা কিনার একদম সরব উপস্থিতি হাটগুলোতে এই মুহূর্তে বিরাজ করছে। তো আমরা গরুর আরো খবর জানবো। রাজধানীতে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, জানাবেন সেখানকার গরু বেচা কিনার সার্বিক আরো খবর। আসলে ঢাকার যে উত্তরা দিয়াবাড়ি সেই পরিস্থিতি আমি যদি বলি, আমার বাম পাশে একটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটা হচ্ছে 5 মণ ওজন হতে পারে সেই গরুর রাজধানী দিয়াবাড়ি বাজারে এই গরুটির দাম হাঁকানো হচ্ছে প্রায় 2,70,000 টাকা। তবে যেটি হচ্ছে গত বছরের তুলনায় আমরা যদি একটু বলি যে গত বছর এই একই গরুর দাম ছিল প্রায় 2,40,000 থেকে 2,50,000 টাকা। এইবার যদি আমরা একটু এই গরুর চেয়ে একটু ছোট গরু যদি আমরা 3 মণ বা 3.5 মণের গরু যদি একটু লক্ষ্য করি, এখানে 3.5 মণের যে গরুটি আছে এটি কিন্তু দাম হাঁকানো হচ্ছে, এই যে এই পাশে ছোট গরুটি সেটির দাম হাঁকানো হচ্ছে 1 লাখ টাকা থেকে শুরু করে 1,20,000, 30,000, 40,000 টাকা মানভেদে প্রকার ভেদে গরুর দাম আর একটু বেশি চাওয়া হচ্ছে। তবে এইবারের যে বিষয়টি, এই ছোট গরুর চাহিদা কিন্তু আমরা বরাবরের মতোই কিন্তু দেখতে পাচ্ছি বেশি। যেখানে হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে রাজধানী দিয়াবাড়ির গরুর বাজার, সেখানে কিন্তু ছোট গরুটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বেশি।
বেশি, যেটি হচ্ছে ক্রেতার যে আগত ক্রেতারা তাদের যে সবসময় চাহিদার তুঙ্গে থাকে, যেটি যার কারণে চিন্তা করা যায় যে লাখ টাকার উপরে কিন্তু এই গরু বিক্রি হচ্ছে না। এর পাশাপাশি যদি আমরা 7 মণ গরুর কথা যদি আমরা একটু চিন্তা করি, একটু বড়, সেই বড় সাইজের গরু কিন্তু হলে ক্রেতাকে গুনতে হবে প্রায় 3.5 লাখ টাকার মতো। অন্য পাশে যদি আমরা আরেকটু বেশি যাই 9 মণটাও আপনার প্রায় অনেকটা কাছাকাছি বলতে পারি। শুধুমাত্র এই যে এখানকার যে গরুর পরিস্থিতি এমন তা না, রাজধানীর অন্যান্য বাজারেও আমরা কথা বলেছি বা দেখেছি সে একই রকম পরিস্থিতি কিন্তু বিরাজমান। তবে এই ক্ষেত্রে বলা যায় যে গরুর দাম এবছর গত বছরের তুলনায় 20 থেকে 30 হাজার টাকা কিন্তু লাখে বেশি দেখতে পাচ্ছি আমরা। কেননা হচ্ছে যে এখানকার যে আগত ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে খাদ্যের দাম, এর পাশাপাশি পরিবহনের দাম। তো সবচেয়ে বড় বিষয় যেটি উঠেছে যে আমরা এখানকার যে খামারিরা আছেন বা ঢাকায় গরু নিয়ে এসেছেন এরকম কিন্তু আগত খামারিদের সাথে কথা বলেছি, তারা বলছে প্রত্যেকটা গরু এই যে টিন শেডে রাখা হচ্ছে বা তেরপালের শেডের নিচে যে রাখা হচ্ছে একটা গরুর জন্য তাদেরকে প্রতি কোরবানির আগ পর্যন্ত প্রতি গরুতে গুনতে হচ্ছে কিন্তু বাড়তি 1000 টাকা করে। বেশি আমি আবারও বলছি কিন্তু 1000 টাকা করে কিন্তু বাড়তি গুনতে হচ্ছে, এরকম কিন্তু অভিযোগ আমরা শুনতে পেয়েছি বা বিক্রেতাদের কাছে। তবে সর্বোপরি বলা যায় যে এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে যে গরু, তবে ক্রেতার কিন্তু এখনো পর্যন্ত সমাগম খুবই কম। তবে বিক্রেতাদের প্রত্যাশা ঈদের আগ মুহূর্তে তাদের বিক্রি কিনে বাড়বে, যেমনটি অনেকে বলছিলেন যে গতবার লস করেছে, লোকসানের মুখ দেখেছে, এমনটি কিন্তু এরকম নিরাশ হয়ে কিন্তু বাড়িতে ফিরবেন না, এমনটাই কিন্তু প্রত্যাশা এখানকার খামারি বা ব্যবসায়ীদের। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির সর্বশেষ। রাজধানীর দিয়াবাড়ি থেকে সাইফুল ইসলাম এবং এর আগে নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। বিক্রির উদ্দেশ্যে রাজধানীর সড়কে পশু নিয়ে দাঁড়ালেই নেওয়া হবে ব্যবস্থা, এমনকি পশুবাহী গাড়িগুলোকেও মানতে হবে বিশেষ নির্দেশনা। ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে সকালে জেএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। বলা হয় তদারকির জন্য রাজধানীর প্রবেশ পথগুলোতে বসানো হবে চেকপোস্ট। রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট, তবে ঈদ আসলে তা বেড়ে যায় কয়েক গুণ, বিশেষ করে কোরবানির ঈদে। সড়কে পশুর হাট বসানো আর পশুবাহী ট্রাক এই যানজটের কারণ। এবার ঢাকার সড়কে বিশৃঙ্খলা এড়াতে আগেভাগেই মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বাজারের বাইরে পশু নিয়ে দাঁড়াতে পারবে না কোনো বিক্রেতা, এমনকি গরু বহন করা প্রতিটি গাড়ির সামনে ব্যানার লাগানোর নির্দেশনাও দিয়েছেন তারা। পশুবাহী গাড়িসমূহ অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত হাটের ভিতরে লোড আনলোড করতে হবে, কোনো ক্রমেই হাটের বাইরে অথবা রাস্তায় লোড আনলোড করা যাবে না। পশুবাহী যে যানবাহন যেগুলো থাকবে, পশুবাহী যে ট্রাক যেগুলো আসবে, সেই পশুবাহী ট্রাকের সামনে আমরা বলেছি স্টিকার এবং ব্যানার লাগাবার জন্য। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে পুলিশ জানায় তদারকির জন্য প্রতিটি টার্মিনালেই থাকবে তাদের প্রতিনিধি। রাস্তায় যত্রতত্র যাত্রী তোলা বন্ধ করতে দূরপাল্লার বাসগুলোকে দেয়া হয়েছে নির্দেশনা। মোটরসাইকেল চলাচলেও রাখা হবে কড়া নজরদারি। ঢাকা মহানগরীতে দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনালগুলো আছে তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না। যাত্রীরা অবশ্যই টার্মিনালের ভিতরে থাকা অবস্থায় বাসে আসন গ্রহণ করবেন। ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেসবিহীন এবং রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে। তদারকির জন্য রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানোর কথাও জানান অতিরিক্ত কমিশনার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তর সিটিতে 6 ঘন্টা এবং দক্ষিণে 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার 2 মেয়র। তবে এজন্য নগরবাসীকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সকালে রাজধানীতে ঈদগাহ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে একথা বলেন 2 মেয়র। কোরবানির পশু বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের কর্মীদের প্রতি বছরই নাকাল হতে হয় ঈদের সকাল থেকেই। অন্যান্য বছরের মতো এবারও 2 মেয়র যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন। বুধবার সকালে উত্তরের মেয়র বর্জ্য অপসারণের জন্য নতুন 40টি বিশেষ ট্রাক যুক্ত করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বহরে। জাপান ও ভারত থেকে কেনা নতুন এসব ট্রাক দিনে 350 টন বর্জ্য অপসারণের সক্ষম। ফলে গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে উত্তরের সক্ষমতা আরও বৃদ্ধি পেল। মেয়রের ঘোষণা, ঈদের দিনই পরিচ্ছন্ন হবে তার ঢাকা উত্তর। ঈদুল আজহার দিন জনগণের সহায়তায় যেভাবে গতবার সহায়তা করেছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন। আমি কথা দিতে চাই ইনশাল্লাহ
6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমরা যেন মনে করি নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যেটি আমি দিচ্ছি 10,40,000 পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা। স্বল্প সময়ে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়রও। তবে দক্ষিণে অলিগলি বেশি থাকায় তার সময় লাগবে ঈদের দিন দুপুর থেকে পরদিন দুপুর পর্যন্ত। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এসব কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। নির্দিষ্ট স্থানের পাশাপাশি ঈদের দুদিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহ্বান জানিয়েছেন মেয়র আতিক ও তাপস। এজন্য বিশেষ ধরনের পলিথিন নগরবাসীকে সরবরাহ করা হয়েছে বলেও জানান তারা। নগরীকে পরিচ্ছন্ন করতে কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হবার তাগিদ দেন তারা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জনগণ আর আওয়ামী লীগ সরকারকে দেখতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনের দিয়ে জনগণ তো সম্পৃক্ত আছে, আপনাকে জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে, তরুণ আর যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশের যে আন্দোলন আমরা করছি এটা শুধু আমাদের জন্য নয়, এটা এই দেশের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য। মিয়ানমার থেকে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ায় গেল এক সপ্তাহ ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ হয়েছে, খাদ্যসহ নানা সংকটে দ্বীপের বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানবো, সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিনে গেল 7 দিন ধরে কোনো ধরনের নৌ চলাচল যে করার কথা সেটি আসলে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এক প্রকার বলা যায় সারা দেশের সঙ্গে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের যে যোগাযোগ সেটি বিচ্ছিন্ন হয়েছে গত 7 দিন ধরে। এর মধ্যে কয়েক দফায় তারা সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা টেকনাফ যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনার নাইকং দিয়া এলাকায় তারপরও মিয়ানমারের পক্ষ থেকে বারবার গুলি করা হচ্ছে। এই গুলি কারা করছে, বা এটা আরকান আর্মি করছে কিনা, বা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি করছে কিনা, বা সন্ত্রাসী গোষ্ঠী করছে কিনা, আসলে কেউ বলতে পারছে না। গতকাল 10টার দিকেও কয়েকটি ট্রলার বাংলাদেশের অভ্যন্তরে এসে বাংলাদেশের যে পণ্যবাহী ট্রলার এবং স্পিডবোট যাত্রীবাহী ছিল সেইগুলোকে 10-12 রাউন্ড গুলি করেছে। তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের যারা বাসিন্দা রয়েছেন তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্বীপ জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে দ্বীপের বেশ কিছু মানুষজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে, দ্বীপের যে দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে, যেহেতু পণ্য নেই, এবং যে নিত্য প্রয়োজনীয় যে ডাল থেকে তেল থেকে শুরু করে পেঁয়াজ রসুন সেসব অনেকটাই শেষের পথে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তো তারা এই মুহূর্তে যে কোনো পর্যায়ে হলেও ভিন্ন পথ ব্যবহার করে কিংবা কক্সবাজার থেকে পথ ব্যবহার করে তাদের যাতে দ্রুত খাদ্য যে সংকট তৈরি হচ্ছে ধীরে ধীরে সেটি যাতে কাটিয়ে উঠে যায় সেজন্য ব্যবস্থা নিতে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। প্রশাসন যেটি বলছে, বিকল্প পথ বের করার একটা চেষ্টা করা হচ্ছে। তারা বলছে যে কক্সবাজার থেকে বিএডব্লিউটি এর ঘাট কিংবা টেকনাফ থেকে যে কোনো একটি পথ, বিকল্প পথ ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে তাদের সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের জন্য যে যাতায়াত কিংবা খাদ্যপণ্য পাঠানোর সেই কার্যক্রমগুলো করা হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল। মধ্যপ্রাচ্যের 3 দেশের শ্রমবাজারে আবারও সম্ভাবনার দুয়ার খুলছে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য। 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার। 11 ক্যাটাগরিতে অন্তত 3,000 কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে। ডক্টর, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ বিশেষায়িত কর্মী নেয় আগ্রহ দেখিয়েছে কাতারও। মার্জেমু রিপোর্ট।
উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান। 1976 সালে মাত্র 113 জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা 6,98,000। তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত। গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধিত 96,000 বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। সেই সঙ্গে ক্ষতিপূরণ মওকুফের বিষয়টিও বিবেচনা করছে দেশটি। ওমান আমাদের দীর্ঘদিনের স্টাক ছিল। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও নতুন করে 11টি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে। তবে প্রথম দফায় ডেলিভারি কাজে 3,000 বাইক রাইডার নেবে দেশটি। আমরা 400 ট্যাক্সি, 500 মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও। কাতারের বাজারটাও আমাদের খুলে দেওয়া হয়েছে। কাতারেও মানুষ নেবে বিভিন্ন পর্যায়ে। প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ, অভিযোগ অর্থনীতিবিদদের। টেকনিক্যাল যে ওয়ার্কার তাদেরকে যাচ্ছেন এবং একই সঙ্গে তাদের ওইখানকার যে ভাষা, তাদের যে সংস্কৃতি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা কিন্তু ওই জায়গাতে আসলে পরিস্থিতিগুলো কেমন সেটাকে অ্যাড্রেস করে না। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণা করার তাগিদ বিশ্লেষকদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। যাত্রার প্রথম দিনই স্টেশনে যাত্রীদের ভিড়। সকাল থেকে যাত্রী নিয়ে 30টি ট্রেন ছেড়ে গেছে, তবে প্রতিটি ট্রেনই 15 মিনিট থেকে 1 ঘন্টা দেরিতে ছাড়ছে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে এরই মধ্যে 30টি ট্রেন ছেড়ে গেছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং মোট এই সারাদিনে 48 জোড়া ট্রেন চলাচল করবে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাবে। এই যাত্রার প্রথম দিন হওয়ায় এখন পর্যন্ত আসলে যাত্রীর উপচে পড়া ভিড় বলতে আমরা যেমন বুঝি খুব একটা লক্ষ্য করা যায়নি। তবে যাত্রীর চাপ কিন্তু বেড়েছে। সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা আসলে ঈদ উপলক্ষে, ঈদ উদযাপনে কিন্তু বাড়িতে যাচ্ছেন। তারা আসলে যেমনটি বলছেন যে ঠিকঠাক মতো টিকিট কাটতে পারলেও যে ভোগান্তিতে তারা পড়েছেন সেটি কিন্তু কিছুটা শিডিউল অর্থাৎ সময় বিলম্বে আসলে তাদের এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তারা যেমনটি বলছেন যে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে কিছু কিছু সময়, অর্থাৎ আমরা কয়েকটি ট্রেনকে দেখেছি 2-1 ঘন্টা দেরিতেও কিন্তু ছেড়ে গিয়েছে। এই মুহূর্তে যে ট্রেনগুলো অপেক্ষায় রয়েছে, আমি যদি বলি যে একটু রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে শিডিউলের মধ্যে দেখাচ্ছে আমাদের 12টা 20 মিনিটে কিন্তু ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু এখনও ছেড়ে যায়নি। এইভাবে কিন্তু আমাদের প্রতিটি ট্রেন যেগুলো রয়েছে সবগুলো ট্রেনই কিন্তু প্ল্যাটফর্মে অপেক্ষমান রয়েছে এবং প্রতিটি ট্রেনই কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে। সাধারণ মানুষজন, যাত্রী যারা রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেমনটি বলছেন যে ট্রেন অপেক্ষমান থাকলেও কেন আসলে এখনও ছেড়ে যায়নি। এবং সব মিলিয়ে আমরা স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আসলে যেমনটি বলছেন যে বিশেষ করে যে ট্রেনের লাইনগুলো রয়েছে সেই লাইনে কিন্তু বিশেষ করে স্পেশাল সার্ভিস আছে, স্পেশাল কিছু ট্রেন চলাচল করছে, যেমন গরু পশু আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু যেই ক্যাটল সার্ভিস সেটি কিন্তু চলাফেরা করছে, অর্থাৎ আমের মৌসুম হয় কিন্তু ম্যাঙ্গো এক্সপ্রেস যেটি রয়েছে সেটিও কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে কিন্তু আসলে এই বাড়তি ট্রেনগুলো চলাচলের কারণেই কিন্তু যাত্রীবাহী ট্রেনগুলো কিছুটা হলেও বিলম্বে আসলে চলাফেরা করছে। এটি কিন্তু তারা স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন। তো এই ছিল আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মেহেদি হাসান, কমলাপুর থেকে। বাংলাদেশি মালিকানাধীন 100তম জাহাজের নিবন্ধন পেতে শিল্প গ্রুপগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কিনে আনা একটি জাহাজে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করব। কমল দে, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা যে জাহাজ ওয়ানের কথা বলছি, যে হচ্ছে বাংলাদেশের 100তম জাহাজ, বাংলাদেশ
বাংলাদেশের মালিকেরা মূলত 2019 সালে যখন সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাজ, আমরা যে জাহান ওয়ানের কথা বলছি সেটি হচ্ছে বাংলাদেশের ১৭তম জাহাজ, বাংলাদেশের মালিকেরাধীন। মূলত 2019 সালে যখন সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাজ কেনার ক্ষেত্রে শুল্ক আর কমিয়ে দেয়, এরপর থেকে জাহাজ কেনা শুরু হয়েছে। গত 5 বছরে বাংলাদেশে জাহাজ কিনেছে 78টি এবং এই বছরে চলতি মাসে জাহাজ কেনা হয়েছে 8টি, আরও 10টি জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। এবং বিভিন্ন শিল্প গ্রুপ কিন্তু এই জাহাজ কেনার ক্ষেত্রে এগিয়ে আসছে। আপনারা জানেন আগে যখন বিদেশি জাহাজ দিয়ে পণ্য আনতে হতো তখন লাখ লাখ ডলার চলে যেত বিদেশে। এখন যেমন ডলার বেঁচে যাচ্ছে ঠিক তেমনি এই জাহাজগুলিতে কিন্তু কর্মসংস্থান হচ্ছে বাংলাদেশের নাবিকদের। তার দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নাবিকদেরও দক্ষ হয়ে উঠতে পারবে। আমরা দেখি যে জাহাজটি 117তম জাহাজের জন্য আবেদন চালিয়েছিল জাহাজ, এবং সে কারণে কিন্তু ইতিমধ্যে 17তম জাহাজ পাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন শিল্প গ্রুপ, বিশেষ করে মেঘনা গ্রুপ, মেঘনা সেঞ্চুরি এবং গ্রুপ জাহাজ, এবং সে কারণে কিন্তু ইতিমধ্যে 17তম জাহাজ পাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন শিল্প গ্রুপ, বিশেষ করে মেঘনা গ্রুপ, মেঘনা সেঞ্চুরি এবং কেএসআরএম গ্রুপ, জাহান ওয়ান, বসুন্ধরা গ্রুপ সব বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপগুলো কিন্তু জাহাজ কিনতে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ আগে এসব পণ্য দিয়ে বিদেশি জাহাজ দিয়ে পণ্য আনা নেওয়া করলেও ডলার চলে যেত, কিন্তু এখন যখন বড় বড় শিল্প গ্রুপগুলো এই ব্যবসায় বিনিয়োগ করছে এবং বড় বড় জাহাজ কিনে আনছে, তাই এই ডলার আর যাচ্ছে না এবং বাংলাদেশে কর্মসংস্থান হচ্ছে এবং দ্রুত তারা পণ্য আনতে পারছে, দেশের ডলার দেশে থাকছে এবং দেশের অর্থনীতির যে আমদানি বাণিজ্য রপ্তানির যে অর্থনীতি সেটিও কিন্তু চাঙ্গা হচ্ছে। এবং সেই 17তম জাহাজের মালিকানা হওয়ার জন্য বেশ কয়েকটি শিল্প গ্রুপ প্রতিযোগিতায় নেমেছিল। শেষ পর্যন্ত কেএসআরএম এর জাহান ওয়ান জাহাজটি মূলত আজকে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশি কর্মকর্তারা সেটা পরিদর্শন করেছেন। এখন তাদেরকে 17তম জাহাজ হিসেবে রেজিস্ট্রেশন দেবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে 17তম জাহাজের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য শিল্প গ্রুপগুলো লড়াই করছিল, তারই অংশ হিসেবে কেএসআরএম গ্রুপ জাহান ওয়ান নামে জাহাজটি কিনে এনেছে এবং সেটি পরিদর্শন করেছেন। তার সর্বশেষ বঙ্গোপসাগরের একটি জাহাজ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা ভীতি তাড়িয়ে বেড়াচ্ছে প্রধান দুই প্রার্থীকে। ফৌজদারি মামলায় ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর এবার জো বাইডেনের ছেলেও বিচারের মুখোমুখি হলেন। হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হওয়ায় নভেম্বরের নির্বাচনে এর প্রভাব কেমন হবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। আর কয়েক মাস পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন, এরই মধ্যে শুরু হয়েছে নানা নাটকীয়তা। গেল মাসে ফৌজদারি মামলার অপরাধে প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট হিসেবে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। এবার আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। একে তো গাজায় চলা ন্যাক্কারজনক হামলার শুরু থেকে নগ্ন সমর্থন দেয় খোদ নিজ দেশে তোপের মুখে পড়েন বাইডেন, এখন আবার নতুন করে ছেলের এই মামলা বেশ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। প্রশ্ন উঠেছে নভেম্বরের নির্বাচন কতটুকু প্রভাব ফেলবে বাইডেনের ছেলের এই কীর্তি। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়, নির্বাচনে ভোটারদের প্রার্থী বাছাইয়ে তেমন প্রভাব ফেলবে না হান্টার বাইডেনের ইস্যুটি। যদিও আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় দোষী সাব্যস্ত হওয়ায় বাবা হিসেবে বেশ ধকল কাটাতে হচ্ছে ডেমোক্রেট দলীয় প্রার্থীর। তবে ব্যালটে বাইডেনের নাম থাকবে, তার ছেলে হান্টারের নয়। ছেলের অপরাধের সঙ্গে প্রেসিডেন্টের কোনো যোগসূত্রের প্রমাণ নেই। এমনকি জনগণের উপর চালানো জরিপে দেখা গেছে হান্টার বাইডেনের এই মামলা নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ বা উদ্বেগ নেই। তবে বিরোধী পক্ষ এই ইস্যুকে কাজে লাগিয়ে বাইডেনকে ঘায়েল করার চেষ্টা করবে বলে মনে করছেন অনেকে। এদিকে বিচারের শুরুতেই বাইডেন জানান উভয় সংকটে রয়েছেন তিনি, কারণ তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনই একজন বাবাও। যদিও আদালতের রায় মেনে নেয়ার কথাই জানান তিনি। তবে চলতি মাসের শেষ দিকে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগে বিষয়টি নিয়ে বাইডেন বেশ অস্বস্তিতে পড়তে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। খেলার খবর। তৃতীয় ম্যাচ খেলতে উইন্ডিজে যাওয়ার আগে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে বিদায় নেয়ার মুহূর্ত ধারণ না করতে অনুরোধ করেন তিনি। ফুটেজ না নেয়ার পরও সেখানে উপস্থিত সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নিয়ে নিরাপত্তা কর্মীর হাতে দিয়ে বাসে ওঠেন, যদিও পরবর্তীতে মোবাইল ফেরত পেয়েছেন সেই সাংবাদিক। মাঠ কিংবা মাঠের বাইরে
ফর্ম কিংবা অফ ফর্মে থাকুক। বরাবরই আলোচনায় থাকেন সাকিব আল হাসান। ব্যাট বলে বাজে সময় কাটানো সাকিবকে নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন সাকিবের পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় বলা চলে বিশ্বকাপের মূল সফর শুরু হচ্ছে এখন। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে পরিবার থেকে বিদায় নেন সাকিব। এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার আগে বাসে নিজের ব্যাগ রেখে পরিবারের সঙ্গে একটু সময় কাটান। এ সময় সেখানে ছিলেন তার স্ত্রীসহ 3 সন্তান। এ সময় টিম বাসের সামনেই ছিলেন বিশ্বকাপ কভার করতে যাওয়া 4-5 জন বাংলাদেশি সাংবাদিক। পরিবারের সঙ্গে সাকিবের সময় কাটানোর মুহূর্ত ধারণ করতে বারণ করেন সাকিব। তার অনুরোধে সাংবাদিকরা তা ধারণ করেননি। তারপরও সন্দেহ দূর হয়নি সাকিবের। তখন সেই সাংবাদিকের কাছে এসে ভিডিও ধারণ করেছেন কিনা তা দেখতে মোবাইল ছিনিয়ে নেন সাকিব। যদিও তা না দেখে পাশে থাকা নিরাপত্তা কর্মীর হাতে তুলে দেন ফোনটি। এমনকি অভিযোগ করেন বাংলাদেশি সাংবাদিকের নামে। পরে যদিও সেই সাংবাদিক মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন ঠিকই, তবে তার অপ্রীতিকর ঘটনা তৈরি করেছে অস্বস্তিকর পরিবেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ 14 আসামির বিচার শুরু। স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকে হয়রানির অভিযোগ নোবেল জয়ীর। বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী। দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারীরা আসছেন ঢাকার হাটে। রাস্তায় ট্রাক নিয়ে দাঁড়ালেই ব্যবস্থা। উত্তর সিটিতে 6 ঘন্টা, দক্ষিণে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।